পিপলস টেলিভিশনে স্বাগতম। চৈত্রের কাঠফাটা রোদে বাংলাদেশের অন্যান্য জেলার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। চারিদিকে শুধু পানির হাহাকার। পানির সংকটের কারণ ও সংকট নিরসনের উপায় জানতে আজকে পিপলস টেলিভিশন গিয়েছিল তরুণ মৃত্তিকা বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞানের সাবেক শিক্ষার্থী এবং সরাইল উপজেলা প্রশাসনের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুশারফ হুসাইনের কাছে। তিনি সরাইলে বিদ্যমান খাদ্যোপযোগী পানি সংকট নিরসন ও প্রয়োজনীয় উপায় সম্পর্কে পিপলস টিভিকে বলেন। আমাদের এই সরাইল উপজেলায় 9টা ইউনিয়নে প্রায় 126টার বেশি গ্রাম রয়েছে। বর্তমানে এই চৈত্র মাসে পানির তীব্র সংকট বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে দেখা যাচ্ছে। এর মধ্যে একটা অন্যতম প্রবলেম হলো যে আমাদের যে নর্মাল যে টিউবওয়েলগুলো আছে এইগুলোতে পানি পাওয়া যাচ্ছে না। নলকূপে পানি না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় এটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। তো আজ থেকে 15 থেকে 20 বছর আগেও সরাইলে মাত্র 20 থেকে 30 ফিট, সর্বোচ্চ 40 ফিটের মধ্যে আমাদের যে স্বাভাবিক নলকূপগুলো আছে এগুলো দিয়ে পানি পাওয়া যেত এবং আমরা বিশুদ্ধ পানি পান করতে পারতো সরাইলের মানুষ। কিন্তু এই গণহারে বিভিন্ন গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে আমাদের গ্রাউন্ড ওয়াটারের লেভেল অনেক নিচে নেমে গেছে। বর্তমানে সরাইলের কোথাও 200 ফিটের নিচে গড়ে কোথাও পানি পাওয়া যাচ্ছে না। ফলশ্রুতিতে এই গরমে, তীব্র গরমে মানুষের এই যে বিশুদ্ধ পানির বা সুপেয় পানির যে ক্রাইসিসটা এটা দেখা যাচ্ছে। তো কেন এই ক্রাইসিসটা তো আসলে প্রকৃতপক্ষে মনুষ্য সৃষ্ট, এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, মনুষ্যভাবে সৃষ্ট। এই জন্য বলতেছি যে আমরা গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ পানি বেশি বেশি করে ব্যবহার করি। আপনারা হয়তো জানেন যে আমাদের এই দেশে প্রতি কেজি ধান উৎপাদনের জন্য 3000 লিটারের বেশি আমরা পানি ব্যবহার করি। ফলশ্রুতিতে যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটারের লেয়ার দিন দিন অনেক নিচে নেমে যাচ্ছে এবং আরো নিচে নেমে যাবে। আর এর মধ্যে যে বিপদটা আমাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই বিপদটা হলো, প্রথমত হলো ভূমিকম্প সহ অন্যান্য যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে এইগুলো বেড়ে যাবে এবং নিচে এইভাবে পানি উঠানোর ফলে একটা ভ্যাকুয়াম তৈরি হবে। এই ভ্যাকুয়াম বা এই শূন্যস্থান আমরা তো যে বৃষ্টির পানি বা অন্যান্য যে সারফেস ওয়াটার যেটা বলি সেটার মাধ্যমে তো আমরা ফিল আপ করতে পারতেছি না, কারণ আমরা কংক্রিটের ডালাই দিয়ে রাখি আমাদের ভূস্তরে। ফলশ্রুতিতে গ্রাউন্ডে পানি প্রবেশ করতে পারতেছে না। তো আমাদের যেটা করতে হবে, এর থেকে করণীয় যেটা আমাদের, সেটা হলো প্রথমত হলো গ্রাউন্ড ওয়াটারের উপর আমাদের নির্ভরশীলতা কমাতে হবে। একান্ত জরুরি যে কাজগুলো আছে যেটা আমরা পান করি বা রান্না, এইগুলো ব্যতীত অন্যান্য কাজে আমাদের সারফেস ওয়াটারের ব্যবহার বাড়াতে হবে। আমাদের পুকুর, বিল, ডুবা যে এইগুলো আছে, আমাদের যে পানির অল্টারনেট যে সোর্সগুলো আছে এইগুলো ব্যবহার করতে হবে। আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে, যেটা বলা হয় রেইন ওয়াটার হারভেস্টিং। এটা আমাদের বৃষ্টির পানি, বিশুদ্ধ পানি আপনারা জানেন, এটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের যে আশেপাশে যে জলাভূমিগুলো আছে এই জলাভূমিগুলো সংরক্ষণ করতে হবে। জলাভূমিগুলো কোনোভাবেই ভরাট করা যাবে না এবং জলাভূমিগুলোর পরিবেশ স্বাভাবিক রাখতে হবে এবং এইগুলোর মধ্যে যাতে আমরা আমাদের যে অন্যান্য অল্টারনেট যে ওয়াটারের যে সোর্সগুলো আছে এটা ব্যবহার করে যেন আমরা পানির যে কনজামশনটা আছে সেটা যেন আমরা এটার উপরে ডিপেন্ড করে আমরা বাড়াতে পারি। ফলশ্রুতিতে আমাদের গ্রাউন্ড ওয়াটারের উপরে আমাদের ডিপেন্ডেন্সটা কমে যাবে। এছাড়া হলো আমাদের সেচ ব্যবস্থায় যে আধুনিকায়ন। আমি শুরুতে আপনাকে একটা কথা বলেছি যে প্রতি কেজি ধান উৎপাদনে আমরা 3000 লিটারের বেশি পানি ব্যবহার করি। এটা আমি নিজে এই গবেষণার কাজের সাথে জড়িত ছিলাম। আমি বুয়েট থেকে মাস্টার্স করার সময় এই কাজটা আমার নরসিংদী জেলার সদর উপজেলা, রায়পুরা উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এবং বাঞ্ছারামপুর, এই 4টা উপজেলা নিয়ে আমার একটা স্টাডি ছিল, পারফরমেন্স ইভালুয়েশন শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এন্ড লো লিফট পাম্প ইন লোয়ার মেঘনা ফ্লাড প্লেন। এটা আমার ছিল থিসিসের টাইটেল ছিল। আমি নিজে এই কাজটা করার আমার সুযোগ হয়েছে। আর তো সেচের ক্ষেত্রে আমাদের অল্টারনেট ওয়াটিং এন্ড ডাইং এর দিকে যেতে হবে। আমরা জানেন যে একটা ক্ষুদ্র সেচ নীতিমালা 2017 আছে। এই নীতিমালাতে স্পষ্ট করে বলা আছে যে কোথায় আমরা পানির যে ব্যবহারের বিষয়ে আমরা অনুমতির বিষয়ে, এটা আপনারা জানেন যে উপজেলা পর্যায়ে একটা কমিটি আছে, উপজেলা নির্বাহী অফিসার এটা সভাপতি। তা আমরা এখানে এই বিষয়ে আমরা কঠোরতা নিয়ে আসবো। এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে যে সেচের যে বিষয়গুলো আমরা চেষ্টা করব মানুষকে সচেতন করতে, যে অল্টারনেট ওয়াটিং এন্ড ডাইং এর মাধ্যমে যেন আমরা পানির ব্যবহারটা কমাতে পারি। আমরা আমাদের প্রোডাকশনটা ঠিক থাকবে কিন্তু পানির ব্যবহারটা কিভাবে আমরা কমাতে পারি। আর আমাদের শহরায়ন যেটা, এটা নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ বলতে কনক্রিটের রাস্তা এবং এগুলো আমাদের যত্রতত্রভাবে আমরা কংক্রিটের দিব না, আমরা লেভেল তৈরি করব না, কারণ এটার ফলে যেটা হয় গ্রাউন্ডে পানি প্রবেশ করতে পারে না, বৃষ্টির পানি সহ অন্যান্য পানিগুলো গ্রাউন্ডে প্রবেশ করতে পারে না। এগুলোর দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা গাছপালা লাগাবো এবং সেই গাছপালা সংরক্ষণ করবো। আপনারা জানেন যে গাছপালা হলো অক্সিজেনের ফ্যাক্টরি।
এবং গাছপালা যেটা হয় পরিবেশের ভারসাম্য রেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর পানি আইন 2013 আছে এবং পানি বিধিমালা, বাংলাদেশ পানি বিধিমালা 2018 আছে। এই আইন কানুন বিধিবিধানগুলো আমরা মেনে চলবো এবং সকলে এই বিষয়ে সচেতন থাকবো। সর্বশেষ আমাদের জনসচেতনতা বাড়াতে হবে আমাদের সকলে। আর আমি আপনাদের মাধ্যমে সরাইলবাসীকে বলবো, আপনাদের যাদের এখন ডিপ টিউবওয়েল আছে, আপনারা শুধু এটা আশেপাশের যারা আছে তাদেরকে আপনারা পানি সরবরাহ করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই সংকট ইনশাল্লাহ থাকবে না। আমরা আমাদের যেই উদ্যোগ নিয়েছি যে জনস্বাস্থ্যের মাধ্যমে, যে আমাদের যে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো আছে সেখানে আমরা যে টিউবওয়েল, মানে একটা টিউবওয়েলের মাধ্যমে যেন অনেকগুলো ফ্যামিলি উপকৃত হয়, আমরা ওই দিকে মুভ করব এবং সবাই যেন উপকৃত হয় সেদিকে আমরা বিশেষ নজর দিব। আর আপনাদের মাধ্যমে আরেকটা অনুরোধ করতে চাই যে আপনারা সকলে যেন আমাদের এই ভূগর্ভস্থ প্রাণী বা গ্রাউন্ড ওয়াটারের উপর ডিপেন্ডেন্সিটা কমায়, নির্ভরশীলতাটা কমিয়ে যেন আমাদের যে অন্যান্য যে সারফেস ওয়াটার আছে, পুকুরের পানি, ডুবার পানি, এইগুলো যেন বিশুদ্ধ রাখে এবং এই পানিগুলো যেন অল্টারনেট সোর্স হিসাবে ব্যবহার করে। আর এই কিছুদিনের মধ্যে হয়তো বৃষ্টি শুরু হবে। গতকালকে আমাদের অনেক জমি বৃষ্টি হয়েছে। আমাদের সবাইকে অনুরোধ করবো বৃষ্টির পানি সংরক্ষণ করে যেন অন্যান্য কাজগুলোতে ব্যবহার করে। আপনাকে ধন্যবাদ এই পুকুর বিষয়ে কোশ্চেনটা করার জন্য। আমি আপনাদেরকে বলতেছি যে প্রথমত হলো আমাদের পরিবেশ সংরক্ষণ আইন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 6 অনুযায়ী কেউ জলাধারের শ্রেণী পরিবর্তন করতে পারবে না, মানে পুকুর ভরাট করতে পারবে না। বালু মাটি ব্যবস্থাপনা আইন যে 2010 আছে, এই আইনে স্পষ্ট করে বলা আছে অযথা মাটি ভরাটের বিষয়ে এখানে নিষেধাজ্ঞার কথা বলা আছে। তারপরে ইমারত নির্মাণ আইন 1952, এখানেও যে পুকুর ভরাটের বিষয়ে নিষেধাজ্ঞার কথা বলা আছে। তো এই বিষয়গুলো আমি বলবো যে আপনারা কিন্তু ইচ্ছে করলে কেউ পুকুর ভরাট করতে পারবেন না। যে আছে যে আমরা সকলে মিলে পুকুরটা ভরাট করে ফেলবেন, হ্যাঁ আপনারা পুকুরের ব্যক্তিগত মালিক, কিন্তু আপনারা এই প্রকৃতির এই ভারসাম্যহীনতা তৈরি হবে যে পুকুর ভরাটে, সেই কাজটা আপনারা করতে পারবেন না। পুকুর ভরাট করলে আমাদের এই পুকুরগুলো পানির আধার, এইগুলোর মাধ্যমে আমরা জানি যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। তো আপনারা পরিবেশের ভারসাম্য যদি কেউ বিঘ্ন ঘটান, কেউ যদি অযথা পুকুর ভরাট করেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং এর সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি সবাইকে অনুরোধ করব আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা আমাদের বাড়ির আশেপাশে যে পুকুরগুলো আছে এইগুলো সংরক্ষণ করব, যে মাজা পুকুরগুলো আছে এইগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সেখানে আমরা আমাদের যে হেলদি এনভায়রনমেন্ট সেটা ক্রিয়েট করার ক্ষেত্রে যা যা করার দরকার আমরা যেন সেই দিকে সবাই সচেষ্ট হই এবং সেই দিকে নজর দিই। ধন্যবাদ।